না তাদের যা করতে হবে আইরিন, সকালবেলা আমাদের সাথে টিভি সেটের সামনে বসে যেতে হবে। আর আমাদের সাথে আজ টিভি সেটের সামনে বসে এরকম একটা গ্লুমি এন্ড আরাম দিনে সকাল সকাল উঠা উচিত আসলে। একদমই তাই। আর কোনো কারণ না হোক, অ্যাটলিস্ট আমাদের শো দেখার জন্য। আইরিন যেমনটি করে বলছিল, দর্শক আপনারা সকালবেলা আমাদের সাথে যারা আছেন তাদের জানাচ্ছি সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আজ একটা ঘন্টা থাকছি আপনাদের সাথে, আপনাদেরকে দেশ বিদেশ বাংলাদেশের বিভিন্ন আপডেট নিয়ে গল্প গান আড্ডায় কিছুটা সময় একসাথে কাটাতে আর আপডেট করব, ইনফরমেশন দিব। যেহেতু আইরিন আমাদের আপডেট আর ইনফরমেশনের কথা আসলোই, আর ছুটির দিন আজকে, আমরা মনে হয় জানিয়ে দিতে পারি যে আজ সারা দেশে কোথায় কি হচ্ছে। অবশ্যই। তার আগে বল, তোমার ঘুম কেমন হলো? আমি খেলা দেখছিলাম আইরিন গত রাতে। সো আজকাল যেটা সমস্যা হয়, রাতের ঘুম হারাম সবাই। একদমই তাই। তার মধ্যে আবার বৃষ্টির দিন, বর্ষা চলে এসেছে, আমরা বর্ষা বরণ করলাম, খুব সুন্দর ছিল সেই দিনটা না? বৃষ্টিও হলো সেদিনও বৃষ্টি হলো, আজও বৃষ্টি হচ্ছে এবং সামনে আরো বেশ কিছুদিন বৃষ্টি হবে। বর্ষার 1 তারিখ থেকে কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, ছোট ছোট করে মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আইরিন যেমনটি করে আমরা বলছিলাম, আমরা তাহলে আজ জানিয়ে দিই, আপডেটগুলো দিয়ে দিচ্ছি আজ বাংলাদেশ ব্যাপী কোথায় কি হচ্ছে। শুরু করছি আমি ঢাকা দিয়ে। সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় বর্ষার এই আয়োজনে গান করবেন ছায়ানটের শিক্ষার্থী ও শিক্ষিকাবৃন্দ। এবার জানাচ্ছি ঢাকার আরও খবর। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও মায়ানমার এ মেলায় অংশগ্রহণ করবে। দর্শনার্থীরা প্রতিদিন 20 টাকা দর্শনীর বিনিময়ে মেলায় অবস্থিত 160টি স্টল পরিদর্শন করতে পারবেন। আজ মেলার দ্বিতীয় দিন। আমি এই মেলাটা সম্পর্কে কিন্তু খুবই ইন্টারেস্টেড। আমি পত্রিকাতেও পড়ছিলাম যে মেলাটার কথা, আমি ওয়েট করছিলাম যে কবে ছুটির দিন আসবে সেদিন আমি যাব, যে এতগুলো দেশের স্টল। এবং আমি যেহেতু ঘুরতে খুব পছন্দ করি, আমি সব দর্শক আপনারাও যাবেন এবং সুলভ মূল্যে কি কি প্যাকেজ আছে এবং কোথায় কোথায় যেতে পারেন। অনেক সময় আমরা প্রপার প্ল্যানিং এর অভাবে যেতে পারি না। আমরা হয়তো মনে করি যে এত প্ল্যান কে করবে বা কিভাবে গিয়ে অ্যারেঞ্জ করব। আমাদের লাইফটা এখন অনেক ইজি হয়ে গেছে, আমাদের ট্রিপ প্ল্যানার আছে অনেক, আবার ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়। আপনারা হয়তো ওখান থেকে কিছু আইডিয়া পেতে পারেন, তারপরে ইন্টারনেট ঘেটে নিজেরাই কিন্তু নিজেদের ট্রিপটা প্ল্যান করতে পারেন। আরও যা আছে চট্টগ্রামের খবর জানিয়ে দিচ্ছি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে 4 দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আজ চলছে 3য় দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের 12 শিল্পীর পরিবেশ বিষয়ক চিত্র কর্মসংস্থান পেয়েছে এই প্রদর্শনীতে স্থান। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আইরিন, এবার চাঁদপুরের খবর জানিয়ে দিচ্ছি দর্শকদের। আজ চাঁদপুরের সন্ধ্যা 7:30টায় কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা চাঁদপুর জেলার শাখার আয়োজনে এক মনোজ্ঞ গিটার সন্ধ্যা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কুমিল্লায় আর অনেক কিছু আছে, তার মধ্যে আছে নতুন উদ্দীপনার সৃষ্টি করার লক্ষ্যে কুমিল্লা ক্লাবে আজ থেকে শুরু হচ্ছে 3য় জাতীয় 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2014। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দেশের খ্যাতনামা 6টি ক্লাবের 55 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। 4টি গ্রুপে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা রেয়ার গেম না, এটা বাংলাদেশে যে এত বড় পরিসরে আগে অনেক ছোট ছোট করে হতো আয়োজনগুলো, এখন যে বাংলাদেশের মানুষ এভাবে চ্যাম্পিয়নশিপ খেলে স্নুকারের, এটা আমার জানা ছিল না। একদমই তাই আইরিন, আগে যেই ক্লাবগুলো ছিল সেখানে ছোট ছোট করে আনঅফিশিয়ালি কিছু আয়োজন হতো, বাট এখন কিন্তু অনেক বড় করে আয়োজন হচ্ছে, একটা ফেডারেশন আছে আমরা জেনেছি। এবার জানিয়ে দিচ্ছি জামালপুরের খবর। যে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ শুক্রবার সকাল 10টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জামালপুর জেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। যশোরে আজ রবীন্দ্র ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে যশোর উদীচী, সুরধ্বনি, সুরবিতান, চাঁদের হাট, শেকড়, তির্যক, নৃত্য, বিতান, গান, নৃত্য এবং কবিতা পরিবেশন করছেন। আমি এবার জানিয়ে দিচ্ছি বগুড়ার খবর। বগুড়ায় বর্ষায় শিশু কিশোরদের ছড়াপাঠ উৎসবের আয়োজন করা হয়েছে। শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি হলে এই উৎসব শুরু হবে
আজ শুক্রবার সকাল 9:30 বগুড়ায় শিশি নাট্য দলের আয়োজনে এই উৎসবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। মূলত আমরা আইরিন যেমনটি করে দেখেছি যে বেশ কিছু আয়োজন কিন্তু বাংলাদেশ ব্যাপী অনেকগুলো অঞ্চলে অনেক ধরনের আয়োজনের কথা আমরা জানিয়ে দিলাম। দর্শক আপনারা, যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে কিছু সময় আপনারা অতিবাহিত করতে পারে, যেগুলো আসলে লাইফে কিন্তু আনন্দঘন মুহূর্তের একটি অংশ হয়ে থাকতেই পারে। দর্শক আপনারা যতদূর দেখেছেন বা যতদূর জেনেছেন যে এটা ছোট একটি পরিসরের আয়োজন মাত্র, এমন আরও অনেক আয়োজন হয় যেগুলো আমরা জানিয়ে দিতে চাই আপনাদের। তার জন্য যা করতে হবে, আপনার এলাকার আয়োজনের গুলোর কথা আমাদের জানিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজে, যে আমরা সারা দেশের সাথে শেয়ার করে নেব। আমি এরকম আরও বেশ দু একটি ইনফরমেশন আইডিন জানি যারা আমার সাথে শেয়ার করেছে, যেমন WV অডিটোরিয়ামে ঈদ আসছে বলে ফ্যাশন বা ড্রেসেস নিয়ে একটা মেলা চলছে, যেটা আগামী কাল পর্যন্ত চলবে। আমি শুনলাম রাইফেল স্কয়ারে ওখানেও ইমানুয়েলস একটা হল আছে, ওখানেও একটা এক্সিবিশন চলছে, সেটাও শুনলাম। তো আইরিন, মোটামুটি এরকম যা ইনফরমেশন আছে, দর্শকরা যদি আমাদের সাথে শেয়ার করে দেয়, আমার মনে হয় সমগ্র বাংলাদেশের যে রূপটা তা আমরা আরো সহজে তুলে ধরতে পারবো। এক্স্যাক্টলি। আর আপডেটের কথা আসছে যেহেতু, তা আমাদের সংবাদপত্র ছাড়া তো আমাদের আপডেট অসম্পূর্ণ থেকে যায়, তাই আমরা আজকে পত্রিকার শিরোনামগুলো আপনাদের মোটামুটি জানিয়ে দিচ্ছি। শুরু যেহেতু পত্রিকার কথা বললে, তুমি শুরু করো। প্রথম আলো দিয়ে শুরু করছি। প্রথম আলো আজকে শিরোনাম করেছে সিনো হাইড্রো 4 লেন থেকে পদ্মায়। এটা পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে বলা হয়েছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের 3,000 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের অর্থ রাখার পরিমাণ এক বছরে বেড়েছে 62%। এটা একটা ইন্টারেস্টিং নিউজ। এটা আজকে নিউজে কিন্তু বলা হচ্ছিল এই সম্পর্কে। আর সুইজারল্যান্ড যেমন সবসময় এই ব্যাংকের জন্য বিখ্যাত, অ্যান্ড সুইজারল্যান্ডে গেলে, সুইস ব্যাংক তো আছেই, বাট সুইজারল্যান্ডে গেলে লাইক এত রকমের ব্যাংক, মানে এটা ব্যাংকের শহর বলা যেতে পারে, সবাই সেখানে যে সঞ্চয় করে। এবং তৃতীয় যেই লাস্ট এই শিরোনামটি আমি পড়ছি প্রথম আলো থেকে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের কাছে কলম্বিয়া। কলম্বিয়া 2, আইভরি কোস্ট 1। এই ছিল এখন যেটা চলছে ওয়ার্ল্ড কাপ ফিভার, ওয়ার্ল্ড কাপের খবর। আইরিন, আমার হাতে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। একইভাবে সুইস ব্যাংকের নিয়েই তারা একটি শিরোনাম করেছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের সুইস ব্যাংকে বিদেশিদের সঞ্চয় কমলেও বাংলাদেশিদের বেড়েছে। জমা 3,236 কোটি, এক বছরে বেড়েছে 1300 কোটি টাকা। অভিযোগ পাচারের। মূলত বেশ ইম্পর্টেন্ট একটা নিউজ, ইন্টারেস্টিং একটা নিউজ ছিল। এটা একটা মজার বিষয় কিন্তু, যে ওয়ার্ল্ডে সাধারণত মানুষের এই সেভিংগুলো ডিপেন্ড করে অনেক কিছু, রিসেশন কেমন চলছে না চলছে বা এই ইনভেস্টমেন্ট কেমন চলছে এগুলোর উপর। বাংলাদেশে এগুলোতে কিন্তু কিছু হয় না। সারা বিশ্ব যখন মন্দার দিকে যাচ্ছে, তখন আমাদের দেশের সঞ্চয় বাড়ছে। যারা আসলে অর্থনীতিবিদ বা রিসার্চ করছেন এইসব বিষয়, এগুলো খুবই ইন্টারেস্টিং টপিক, যেগুলো অনেক ধরনের কোয়েশ্চেন রাইজ করে এবং অনেক কিছুর অ্যানসার হয়তো দিতে পারে। ঠিক এমন ভাবে আরেকটি আইডিন শিরোনাম আছে, আমি পড়ে শোনাচ্ছি। চেক জালিয়াতির ফাঁদে লাখ লাখ মানুষ, এবং স্পেনের সূর্য অস্তমিত, এগিয়ে যাওয়ার দিন ফ্রান্স এবং ইতালি। সর্বশেষ যে শিরোনামটি পড়ে শোনাতে চাই, সাবেক ছাত্রলীগ সভাপতি শামীমকে দুর্বৃত্তদের গুলি। মূলত এই ছিল আজকের শিরোনাম। সমকাল আজকে শিরোনাম করেছে নেপথ্য নায়করা এখনো ধরাছোঁয়ার বাইরে, ফেনীতে একরাম হত্যার 1 মাস। স্পেনের পতন, যেটা তুমিও বলছিলে, কিন্তু স্পেন এত ভালো খেলার পর আবার পতনের কথা। স্পেনের প্রথম নেদারল্যান্ডের সাথে খেলাটা 1-5, তারপরে খেলাটা ভালো ছিল। হ্যাঁ, স্পেনের পতন হচ্ছে, সেটাই দুর্ভাগ্য। এটা সাবেক ছাত্রলীগ সভাপতি শামীম গুলিবিদ্ধ, যেটা তুমিও বলছিলে, এবং প্রশাসনের কাজে ধীরগতি, দলবাজি নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবকিছু করা হচ্ছে। প্রতিমন্ত্রী, সেরকম হলে ভালোই হয় আসলে, যে দক্ষতা এবং মেধার ভিত্তিতে। আইরিন, আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা। ইত্তেফাকের শিরোনাম পড়ে শোনাচ্ছি। প্রথমে যে শিরোনামটি পড়ছি তা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 154 এমপি বৈধ। আরপিওর 19 ধারা চ্যালেঞ্জ করার রিট খারিজ। দ্বিতীয় যে শিরোনামটি পড়ে শোনাচ্ছি, তাও স্পেনকে নিয়ে। শোকে আচ্ছন্ন স্পেন। আসলে একবার ওয়ার্ল্ড কাপ জেতার পরের আসরেই যদি এরকম প্রথম রাউন্ডে ছিটকে পড়া হয়, যদি এরকম ছিটকে পড়ে, আর স্পেন যেটাকে মোটামুটি একটা ফুটবল নগরী বলা যেতে পারে ইউরোপে, যে এত বেশি ফুটবল ক্রেজ ওখানে, এত বড় ভালো ক্লাব আছে,
সেখানে ফার্স্ট রাউন্ডে যদি স্পেন আমার হাতে শেষ যে শিরোনামটি আছে আমি পড়ে শোনাচ্ছি। লেবাননে 2 লাখ শ্রমিক দালালের হাতে জিম্মি, দূতাবাসের বিরুদ্ধে নানা অভিযোগ। মূলত এই একটি শিরোনাম আমি পড়তে চাচ্ছিলাম। এই যে আমাদের যারা শ্রমিক, যারা বিদেশে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে নিয়ে আসছে, এবং অর্থ বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এদের প্রভাব বা এদের অবদান কিন্তু অনেক বেশি। এরকম মানুষ, এরকম বেশ সংখ্যা যখন কারো হাতে জিম্মি থাকে, এটি জানলেও আমাদের কাছে খারাপ লাগে। কারণ এমনিতেই তার বাইরে আমরা জানি মানবেতর জীবন যাপন করতে হয় অনেককে, তারপরে যদি এমন একটি ঘটনা জানা পড়ে। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো। বাট যেমনটি আমরা সবসময় বলি যে আমরা নিউজ পেপারের এই ধরনের ডিপ্রেসিং খবরগুলো খুব একটা বলতে চাই না, তাই আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরছি আমাদের আজকের অতিথি নিয়ে। দর্শক কোথাও যাবে না, আজকে আমরা গল্প, আড্ডা, গান নিয়ে একটা সুন্দর সময় অতিবাহিত করব আপনাদের সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ওয়েলকাম ব্যাক দর্শক, বিরতির পর আরও একবার স্বাগতম। আপনাদের আজকে সাথে থাকছি আমি আইরিন খান এবং আমি জুলহাস জুবাইর। বিরতির পর আবারও চলে এসেছি। গল্প, গান, আড্ডা আমরা প্রতিদিনই বলি, গানের সুযোগ খুব একটা বেশি হয় না, কারণ আমরা অনেক সিরিয়াস জীবন যাপন করি। যেহেতু আমি থাকি, আমার মনে হয় যেহেতু আইরিন থাকে, আমি খুব সিরিয়াস কথায় চলে যাই। সিরিয়াস কথা, পলিটিক্যাল টক, সোশ্যাল ইস্যুস নিয়ে খুব কনসার্ন হয়ে যাই। বাট আমি গানও শুনি, নিঃসন্দেহে তোমার কাছ থেকে শুনতেও ভালো লাগে। আমি গানও শুনি, এন্ড যেহেতু আজকে ফ্রাইডে এন্ড বৃষ্টি হচ্ছে, সো আজকের দিনটা একটু গান না শুনলে হবে না। দর্শক, আইরিন যেমনটি করে বলছিল, বৃষ্টি হচ্ছে, সকালবেলা, ছুটির দিন, সব মিলিয়ে একটা আমেজ তৈরি হয়েছে। সেই আমেজে আমরা আরও একটু নতুন সংযোজন করতে চাই আমাদের অতিথিকে নিয়ে। আজ আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন রাহুল গোমস। তিনি পেশায় যদি বলি একজন মিউজিশিয়ান, এবং প্যাশন থেকেও যদি বলি একজন মিউজিশিয়ান। রাহুল, প্রথমেই শুভ সকাল। শুভ সকাল সবাইকে। কেমন আছো? ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, বেশ ভালো। থ্যাংক ইউ। রাহুলের, আইরিন আর আমি কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে। রাহুলের ফেসটা খুব চার্মিং। আমি জানতে চাই, রাহুলের কি সকালবেলা ঘুম থেকে ওঠা হয়? খুব কম। তুমি কি সকালের আভা দেখছো? হ্যাঁ, আমি একদম ফ্রেশ, একটা ফ্রেশনেস আছে সবকিছু মিলিয়ে। বাট যেহেতু মিউজিক করো, তো সকালে উঠে কি রেওয়াজ করা হয়? আমি অ্যাকচুয়ালি রেওয়াজটা করি গভীর রাতে। আচ্ছা, রাত 3টা 4টা। পাড়া প্রতিবেশী বের করে দেয় না বাসা থেকে? না, অসুবিধা হয় না, কারণ আমি বাসার ছাদে বসে গিটার বাজিয়ে আমি রেওয়াজটা করি। মাঝে মাঝে আমি তানপুরা দিয়ে রেওয়াজ করি। রাহুল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এখন বর্তমানে রামপুরাতে। আইরিন, আমি ওর বাসার পাশে চেষ্টা করবো একটা যদি রেন্টে পাওয়া যায়, কারণ প্রতিদিন রাতের বেলা যদি এমন করে গান শোনা যায়, তাহলে জীবনের যে স্ট্রেস, একদম স্ট্রেসই কমে যাবে। নিঃসন্দেহে তোমার প্রতিবেশীরা প্রচন্ড লাকি। খুবই লাকি যে গান শুনতে শুনতে মনে হয় লাইক দে গো টু স্লিপ। এই যে তুমি বলছিলে রাতের বেলা অনেক রাতে রিয়াজ করা হয়, তো এর জন্য কি সকালে উঠতে কোনো সমস্যা হয়? সকালে অ্যাকচুয়ালি আমার ক্লাস থাকে, তো ক্লাসের টাইমে আসলে ওভাবে করা হয় না। চলে যেতে হয় খুব তাড়াতাড়ি, মানে আমাকে অ্যাটেন্ড করতে হয় ক্লাসে, সো যার কারণে সময়টা ওভাবে হয়ে ওঠে না। আর পাশাপাশি মানে নিজের ক্ষেত্রে যেটা বলবো, যে রেয়াজ করার ক্ষেত্রে আমি রাতটাকে বেশি পছন্দ করি। আচ্ছা, তুমি গানের কথা যেটা বলছিলে, তুমি কতদিন ধরে গান করো? গান আমি ছোটবেলা থেকেই করছি। আসলে প্রথমে গানের শুরুটা হচ্ছে যে আমার বাবা মাকে দেখা। আচ্ছা, বাবা মা সকালবেলায় রেয়াজ করতেন, এবং তোমার বাবা মা দুজনেই গান করেন? হ্যাঁ, বাবা মা দুজনেই গান করেন। আর ঘুমে ঘুমে আমি বাবার রেয়াজ শুনতাম আর মার নজরুলগীতি শুনতাম। তো ওই যে একটা কান তৈরি হয়েছে আমার শুনতে শুনতে, সেই টিউনগুলো আমার এখনো মাথায় ভাসতে থাকে, খেলতে থাকে। আসলে আইরিন, ছোটবেলায় আমরা যে জিনিসটা শিখতাম আমাদের মাথায় গেঁথে যেত, তাই না? ও যেমন একদম ছোট কাল থেকে, জন্মলগ্নের পর থেকে মিউজিক শুনতে শুনতে বড় হয়েছে। নিঃসন্দেহে ওর মিউজিকের টেস্ট খুব ভালো হবে, সুর, তাল, লয় একদম পারফেক্ট, একদম মানে শুনতে শুনতে যেহেতু কানে গেঁথে গিয়েছে বাবা মা দুজনের কাছ থেকে। সো আমার মনে হয় এই জিনিসটা, এটা আসলে একটা বাচ্চার গ্রুমিং এর জন্য, এটা কিন্তু একটা টাইমে গিয়ে দেখা যায় যে ঘুরে ফিরে কিন্তু ওগুলোই করছে যেটা ফ্যামিলিতে ছোটবেলা থেকে দেখে আসে। আইরিন, যেহেতু ওর শুদ্ধতার কথা জানলাম মিউজিকের, আমার মনে হয় আমরা একটু পরখ করে নিতে পারি। অবশ্যই, আমরা সকালে একটি গান শুনে নিব তোমার কাছ থেকে। কি গান করবে তুমি? আমি প্রথমে বলতে চাই, সবাইকে জানাই সুপ্রভাত। আমি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। সকালকে আমি বরণ করতে চাচ্ছি। নূতন
প্রাণ দাও প্রাণ শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ শাখা বিষাদ সব কর দূর নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ দাও প্রাণ শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ শাখা। থ্যাংক ইউ। শুভ্র একটা আমার কি বলা উচিত আইরিন, আমার জন্য কি বলার ছিল? একটা গান ছিল, মানে সকালের একটা সকালের একটা আভা ছিল। আমার যেন রাহুলকে কি বলার ছিল যখন শুরু করলো, চিন্তা করে রেখেছিলাম কি একটা জানি বলবো, তারপর আমি এই গানের যে সম্মোহনী শক্তি এর মাঝে এতটাই হারিয়ে গেলাম যে যাই হোক, আমি রাহুলের কাছে আবার ফেরত আসি। আমি ধন্যবাদ তোমাকে, তুমি প্রপার জাস্টিস করেছো। যদিও আমি এত বড় বোদ্ধা নই, মিউজিকের অনেক বড় বোদ্ধা নই, তবু আমি বলতে পারি আমার কানে যেটা সুন্দর লাগে, আমার অন্তরে যেটা ভালো লাগে, আমার কাছে সেটাই ভালো। আর গানের কথাগুলো যেমন যে খুবই ইন্সপায়ারিং, যে সকালবেলা উঠে যদি প্রতিদিন এই ধরনের এগুলো না, মানে মেডিটেশনের মতো পজিটিভ এনার্জি ক্রিয়েট করে, যে নতুনকে বরণ করা, মানে প্রতিটা দিন নতুন, প্রতিটা দিনে নতুন করে বরণ করা, এই জিনিসগুলো না খুবই একটা পজিটিভ একটা স্পিরিট। নিঃসন্দেহে বলতে হয় যে এই যে তুমি পজিটিভ স্পিরিটটা আমাদের মাঝে ছড়িয়ে দিলে আজ, এই জন্য আমি আইরিন অন্তত কৃতজ্ঞ। আমি জানি না আমাদের দর্শকরা। আমি অ্যাকচুয়ালি যে কথাটা বলতে চাই, কবিগুরু একটি কথা বলেছিলেন যে আমার গান যে গাবে সে অন্তর থেকে গাবে। হ্যাঁ, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। বাহ, আসলে ওনার গান অন্তরে ধারণ না করলে গাওয়া সম্ভব না, সেটা অবশ্যই। হ্যাঁ, একদমই তাই আইরিন। আমি আবারও বলছি, আমি বোদ্ধা নই, আমার কানে শ্রুতিমধুর লেগেছে এবং এই সুবাদেই বলছি আমি বেশ এনজয় করেছি। এবং আমার আরেকটা গান শুনতে ইচ্ছা করছে, বাট এখন কি আরেকটা গান শোনার সময় হবে? আরেকটি আমরা একটু কথাবার্তা বলি, কথাবার্তা বলতে বলতে আরেকটি গান শুনে নিব, যেহেতু মানে উপর থেকে কোনো সংবাদ আসছে না আর আমাদের কাছে জানানো হচ্ছে না যে মানে আমাদের কি করা উচিত, আমরা বাস্তবিক জীবনে যা পাবো তেমন ভাবে আমরা জীবন কাটিয়ে দিব, তাই তো? তো রাহুলের কাছে জানতে চাই, প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি তোমার বাবা মাকে, কারণ তোমার বাবা মা টিভি সেটের সামনে নিশ্চয়ই আসে। ধন্যবাদ আপনাদের, আপনারা খুব সুন্দরভাবে আমাদের সমাজকে একটি শিল্পী উপহার দিয়েছেন। এবং আমি আরো একটি জিনিস জানতে চাই যে তোমার বন্ধু বান্ধব যারা আছে, তুমি এমন ধরনের গান করছো, এখনকার জেনারেশন খুব রক ফাস্ট ফরওয়ার্ড গানে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা তোমাকে কিভাবে নেয়? আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি যেটা মানে পেয়েছি, তারা সবসময় বলেছে রাহুল তুমি ক্লাসিক্যালটাকে ধরে রাখো। বাহ, বেশ। আমি রক গানও করি নাই যে তা না, এবং সবকটা গানের ধারা থাকা উচিত আমি মনে করি। আর আমার বন্ধু বান্ধব সবসময় আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি যেহেতু ক্লাসিক্যালটাকে এত ভালোবাসো,
তুমি এটাকে ছেড়ে দিও না কখনো। আচ্ছা, ফ্যান্টাস্টিক রাহুল, আমরা তোমার এই ভার্সিটালিটির গল্প শুনছিলাম, আরো শুনবো। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পরে ফিরছি আরো গান নিয়ে, আরো নতুন সব ইনফরমেশন আর আড্ডা নিয়ে। ভালো থাকুন, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের এই আয়োজন সকালের বাংলাদেশে, যেখানে আমরা কিছুক্ষণ আগে সুন্দর আরেকটি সকালকে বরণ করে নিলাম। এবং তুমি চলে যাওয়ার ধান্দা করছিলে। আমি চলে যাওয়ার না, বিষয়টি গান শুনে আমার মনে হয় যে তোমার একটু গান শুনে আমার মনে হয় তুমি একদম হারিয়ে গিয়েছো। এত প্রকৃতির মাঝে এখন চলে যেতে হবে। আমি একটু কারেক্ট করি, আমি সুস্থ থাকার কথা এই জন্যই বলেছি, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, আমি জানি দর্শক, অনেকে উৎসাহী দর্শক আছে, তারা বৃষ্টিতে ভিজবেন, একদমই তাই করবেন না, কারণ বৃষ্টিতে ভিজা নিঃসন্দেহে ভালো, কিন্তু তা জ্বর ঠান্ডা এগুলো লাগাতে পারে, তাই সুস্থ থাকার কথা বলেছি। আচ্ছা, আমরা ও যেমন বলছিল যে ও ক্লাসিক্যাল মিউজিক করে এবং তুমি একটা রবীন্দ্রনাথ সঙ্গীত শোনালে, তুমি নজরুল গীত চর্চা করে থাকি। হ্যাঁ, একটা যদি ছোট্ট করে নজরুল সঙ্গীত কিছু একটা শুনিয়ে দাও। আচ্ছা, নজরুল একটি গানের কথা খুব মনে পড়ছে, আমার খুব পছন্দের একটি গান, খুব ছোট একটি গান, মধুর ছন্দে নাচে আনন্দে। মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন, মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোর মদন মোহন, চারুত্রি ভঙ্গিম ধাম ভঙ্গিম, চারুত্রি ভঙ্গিম ধাম ভঙ্গিম, বন্দে পদকোটে চন্দ্র তপন নল কিশোর মদন মোহন। বৃষ্টি ধারা সম নব নব তম সৃষ্টি, পরে ঝরে সে নাচে নিরূপম, বৃষ্টি ধারা সম নব নব তম সৃষ্টি, পরে ঝরে সে নাচে নিরূপম, রতন মন জির বাজে রম ঝম, রতন মন জির বাজে রম ঝম, ঘোরে গ্রহ তারা ফিরে শ্রীচরণ, মধুর ছন্দে নাচে আনন্দে নল কিশোরে মদন মোহন, নল কিশোর মদন মোহন, নল কিশোরে মদন রাহুল, এই যে সুন্দর করে তুমি চার্জ আপ করলে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই চার্জ আপটা দরকার ছিল, কারণ আইরিন, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের নিউজ স্টুডিওতে, যেখান থেকে আমি জানি না আজ কি নিউজ অপেক্ষা করছে। দর্শক, রাহুলের গান শুনছিলাম, তবে এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের নিউজ হেডলাইন্সে। নিউজ হেডলাইন্স জানিয়ে দিবে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। ইমতিয়াজ মাশরাফির কাছে চলে যাচ্ছি। ইমতিয়াজ, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে, সঙ্গে রয়েছে ইমতিয়াজ মাশরাফি। স্পেনের পর এবার বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজল 66র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। রাজধানীর কালশিতে প্রাণহানির ঘটনায় আবারও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, নিজ দলের লোক ঘটনায় জড়িত বলেই সরকার এখনও কাউকে আটক করেনি।
গতরাতে গুলশান কার্যালয়ে কালশির ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন খালেদা জিয়া। তিনি বলেন, দেশে এখন জঙ্গলি শাসন চলছে, ন্যায় বিচার না হওয়ায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। খালেদা জিয়া দাবি করেন, বিএনপির আন্দোলনের সময় গাড়িসহ বিভিন্ন স্থানে আগুনের ঘটনার জন্য সরকারের লোকজনই যে দায়ী, কালশির ঘটনা তারই প্রমাণ। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাগেরহাটের মোহাম্মদ আকরামকে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভোগরৈল এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হবার পর থেকেই বাগেরহাটে ছিলেন না আকরাম। গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীতে তার অবস্থান নিশ্চিত করে আকরামকে গ্রেফতার করা হয়। 2009 সালে বাগেরহাট থানায় মুক্তিযোদ্ধা নিমাই দাস ঐতিহাসিক শাখেরি বাড়ি গণহত্যার অভিযোগ এনে খান মোহাম্মদ আকরামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। রাহাতুল আশিকিম খান নামের 23 বছরের যুবককে গত মঙ্গলবার টেক্সাস থেকে আটক করা হয়। বাংলাদেশে জন্ম হলেও 2002 সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ আদালতে হাজির করা হতে পারে তাকে। এফবিআই-এর অভিযোগ, জিহাদে যোগ দেওয়ার জন্য সোমালিয়া যাওয়ার পরিকল্পনা করছিল রাহাতুল। স্টিং অপারেশনের মাধ্যমে বিষয়টি টের পায় পুলিশ। এর আগে একই কৌশলে কাজী রেজাউল হাসান নাফিসকে আটক করেছিল এফবিআই। এরপর সাজা হয় বাংলাদেশের নাগরিক নাফিসের। ইরাকে কোনো ধরনের সামরিক অভিযান চালাবে না যুক্তরাষ্ট্র, তবে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক পাঠানো হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরাক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা জানান, জঙ্গিদের দমনে ইরাকের সরকারকে সব ধরনের সহায়তা দেবে ওয়াশিংটন। তবে এ মুহূর্তে ইরাকের মাটিতে যুদ্ধ করতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। প্রয়োজন দেখা দিলে অবশ্য ইসলামিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। রাজনৈতিকভাবে ইরাক সংকটের সমাধান করা সম্ভব বলেও মনে করেন বারাক ওবামা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভারাসকে সেনাবাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কোর দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকে শুরু হয় এ সংঘর্ষ। ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়তে প্রায় 4000 বিদ্রোহী অংশ নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বিতর্কিত সহযোগিতামূলক চুক্তি 27 জুনের মধ্যে স্বাক্ষরের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। এই চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর জন্যই গত ফেব্রুয়ারিতে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়েরের কাছে। জুবায়ের, ধন্যবাদ মাশরাফি আপনাকে এই সকালবেলা আমাদের ডিপ্রেস না করার জন্য অনেক সুন্দর সুন্দর নিউজ জানিয়ে দিয়েছেন, এই জন্য আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ফিরে যাচ্ছি আমাদের আড্ডায়। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে এবং বেশ চার্জড আপ একটা গান শুনিয়েছে। তার আগে কথা বলছিলাম যে আমরা ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে যে কি বলে, আর তুমি খুব সুন্দর একটা খুবই পাওয়ারফুল গান শোনালে, একটা নজরুল গীতি শোনালে, যেটা খুবই কোয়াইট আনকমন। এটা কিন্তু খুব একটা শোনা যায় না, তাই না? আমি এটা ছোটবেলায় শিখেছিলাম আমার খুব প্রিয় একজন শিক্ষকের কাছে, আমাদের বিজন স্যার, ছায়ানটে ছিলেন। স্যারের কাছে আমি শিখেছিলাম যখন আমি ক্লাস 7-এ পড়ি। অনেক ছোটবেলার গান, আর আমার খুব পছন্দের একটা গান। তো আজকে চিন্তা করলাম যে এটাই পারফর্ম করব। তুমি তোমার অ্যালবাম বের হয়েছে কি? আমি গত বছরে কুরবানি ঈদে একটি মিক্স অ্যালবাম পাবলিশ করেছিলাম। সেখানে আমার একটি গান ছিল নীলাচলে। কি ধরনের গান করো? সেটি আধুনিক গান ছিল আর ক্লাসিক্যাল বেসড ছিলেন। তুমি গানগুলো কি তুমি নিজে লেখো বা সুর করো, বা তুমি কি ওই কাজগুলো? বেশিরভাগ এখন যেটা হয়েছে যে আমার বন্ধুরা গানের কথা লিখে দেয় আমাকে, খুব সুন্দর সুন্দর কথা লিখে, আর আমি সেটাকে সুর দেই এবং কম্পোজিশনটা করে থাকি। বেশ 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 একদম কম্প্যাক্ট এরকম একটা সার্কেল থাকে। এখন যে তুমি এখন যেহেতু স্টিল স্টুডেন্ট, আই এম শিওর যে এখন হয়তো একটা সেলিব্রিটি ভাব থাকে না, যে ইউনিভার্সিটিতে তোমার জন্য গান কম্পোজ করছে, আবার নিশ্চয়ই সব প্রোগ্রামে তোমাকে ডাকা হয়। সো এইগুলো নিশ্চয়ই আমি খুব মিস করি একটা দিন, যে আমার মনে আছে রেডিওতে যখন প্রথম প্রোগ্রাম করেছিলাম, আমি চিনি না জানি না, হঠাৎ একজন লিসেনার আমার, সে আমাকে ফেসবুকে মেল করে বলল যে ভাইয়া আপনার জন্য একটি গান লিখেছি। তো আমি বললাম যে কি ধরনের গান, শুনি। তো ওর কথাটা ছিল এরকম, তুমি আমায় সূর্য ভেবো না যে আমি ডুবে যাব, তুমি আমাকে ফুল ভেবো না যে আমি ঝরে যাব,
তুমি আমাকে ভুল ভেবো না, আমি তোমারই রয়ে যাব। মানে আমি অবাক হলাম যে লিসেনারদের কি লিরিক্স, মানে ট্রিমেন্ডাস। তারপরে কি সেটা সুর দিয়েছিলেন নাকি? হ্যাঁ, সেটারও করে ফেলেছি আমি সুর, তাকে ডেডিকেট করে। তাকে ডেডিকেট। আমরা রাহুলের কাছে আরো একটি গান শুনবো, তবে তার আগে বেশ কিছু গল্প করবো। আমি রাহুলকে অনুরোধ জানাবো যে রাহুল, হ্যাঁ ভাই, তোমার মৌলিক গান গাবে না নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই আমরা থাকবো? মৌলিক গানও করতে চাচ্ছি, আবার মানে যেহেতু আষাঢ় মাস চলছে, রবীন্দ্রনাথের একটি মানে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মেন্টালি এটা প্রিপেয়ার করে রাখো, আমাদের গল্প কিন্তু চলবে। হুট করে বলবো আমাকে গান শোনাতে হবে, তখন কিন্তু আর দেরি করা যাবে না। ওকে, শিওর শিওর। আচ্ছা আইরিন, এই যে আজকে বৃষ্টির দিন হলে সামি তোমাকে বলেছিল তোমার হাত ধরে বৃষ্টি না হবে, আইরিন আজকে সামি কোথায়? স্বামীর ব্যাপারটা ইদানিং বেশ স্কেপটিক মনে হচ্ছে আমার। ইদানিং তো আমাকে পাত্তা দেয় না তেমন একটা, আমি থাকলে সে আসে না। সে যে কি করে বেড়ায় সেই জানে। আর বৃষ্টির দিনে নিশ্চয়ই খুব উড়ু উড়ু মন, কোথায় কোথায় থাকে, নতুন নতুন হয়তো অনেক আলাপি গোলাপি হয়তো সবাইকে নিয়ে খুব ব্যস্ত থাকে। এখন স্বামী যে কোথায় থাকে আজকাল আমি কিন্তু ওর কোনো ট্রেস পাই না। সো জেনে নেই, তুমি কি জানো স্বামী কোথায়? আমি জানি না, তুমি জিজ্ঞেস করো। স্বামী তুমি কোথায়? আইরিন, তোমাকে শুনতে পেয়েছি আমি। বৃষ্টি পড়ছে, ওপরে সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তার নামে শপথ করছি এবং সেই সঙ্গে বৃষ্টিকে সাক্ষী রেখে বলছি, আজ সকালে আমি বের হয়েছি বৃষ্টির দিনে, আমার সঙ্গে কোনো গোলাপি আলাপি নেই। এবং বৃষ্টির দিনটিতে যতই বৃষ্টির দিন আসুক আইরিনের কথা আমার বেশি করে মনে পড়ে, এবং গোলাপি আলাপি আমার সঙ্গে নেই, কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে নর্থ ব্রুক হল, এবং নর্থ ব্রুক হলটি আসলে পুরানো ঢাকায়। এবং নর্থ ব্রুক হলের যে ব্যাপারটি সেটি আসলে স্থাপিত হয়েছিল কারণ সেই সময় তৎকালীন যিনি গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন লর্ড নর্থ ব্রুক, তার ঢাকায় আগমন উপলক্ষে, তার ঢাকার আগমনটিকে স্মরণীয় করে রাখার জন্যই নর্থ ব্রুক হলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং নর্থ ব্রুক হল প্রতিষ্ঠার ব্যাপারেও মজার কিছু ইতিহাস রয়েছে। তা হলো সেই সময় যারা রাজা ছিলেন বা জমিদার ছিলেন তারা প্রত্যেকে 500, 1000, 5000, 10,000 টাকা করে চাঁদা তুলে তারা এই নর্থ ব্রুক হলটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এর স্থাপত্য রীতির ব্যাপারে যদি আমি একটু বলি, স্ক্রিনে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আমার এবং আইরিনের মধ্যে যেমন একটি সুন্দর কম্বিনেশন রয়েছে, এই স্থাপত্য রীতির মধ্যে একটি সুন্দর কম্বিনেশন রয়েছে। তা হচ্ছে ইন্দো ইসলামিক এবং সেই সঙ্গে ইউরোপীয় যে রেনেসা উত্তর যুগের যে স্থাপত্য রীতি, তার একটি চমৎকার কম্বিনেশন এই জায়গাটিতে রয়েছে। এবং এখন বর্তমানে এই জায়গার বর্তমানের অবস্থার আগে যদি একটু বলি, 1880 সালে এই নর্থ ব্রুক হলটি প্রতিষ্ঠা হয় এবং 1882 সালে জনসন হল নামে একটি লাইব্রেরি বা গণপাঠাগার এই জায়গায় স্থাপিত হয়, কিন্তু সেটি সেই সময় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। এবং এখন সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু সেটি আসলে ভিন্ন কাজে নাট্য চর্চার জন্য এই জায়গাটিতে একটি নাট্য মঞ্চ স্থাপিত রয়েছে। এবং তারও আগে যদি আমরা যাই, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যেটি হতো এই জায়গাটিতে নাট্যচর্চারও আগে ব্রিটিশরা এখানে বিলিয়ার্ড খেলতো। শুনে অবাক হওয়ার মতো বিষয়, কারণ ব্রিটিশ পিরিয়ডে বাংলায় বিলিয়ার্ড খেলা, এবং সেটি অবশ্যই যেহেতু ব্রিটিশ পিরিয়ড এবং ব্রিটিশরা ছিলেন সুতরাং বিলিয়ার্ড তারা খেলতে পারেন। আমি যদি একটু ভেতরের দিকে যাই, এই জায়গাটিতে ভেতরে একটি মঞ্চ, নাট্য মঞ্চ স্থাপন করা আছে। এবং সেই যে আরেকটি ব্যাপার আমি বলছি যে 1950 সালের দিকে এটিকে আসলে একটি টেলিগ্রাফ অফিস হিসেবে ব্যবহার করা হতো। এবং আমরা যদি একটু ভেতরের দিকে আসি, এখন অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে স্থাপিত এই নাট্যমঞ্চের জায়গাটি এখনও কিন্তু দেখে অনেকটা বোঝা যায় সেই যে ব্রিটিশ পিরিয়ডের যে একটি ছাপ সেটি রয়েছে। আমি যদি এই জায়গাটায় একজনের সঙ্গে কথা বলি, এই পুরো হলটি, নর্থ ব্রুক হলটি যিনি এখন রক্ষণাবেক্ষণ করতেন, সৌরভ ভাই, আমাদের সবার প্রিয় সৌরভ ভাই, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা সৌরভ ভাই, এটা তো আসলে ব্রিটিশ পিরিয়ডে স্থাপন করা এবং এই জায়গায় নাট্যমঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এখন আসলে এই জায়গাটিতে কি হয়? এখন নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আচ্ছা, মাসে ঠিক কতগুলা করে হয়? মাসে 2টা 1টা এরকম চলে এখন। আচ্ছা, 2টা 1টা করে হয়। আপনি ঠিক কত বছর ধরে এই জায়গাটির দায়িত্বে আছেন? আর 18 বছর। 18 বছর ধরে দায়িত্বে আছেন। অর্থাৎ আমি যদি ধরি যে 1990 এর পর থেকে আপনি দায়িত্বে আছেন, আপনি যদি একটু আমাকে তুলনা করে বলেন যে আপনি যে সময় দায়িত্বে ছিলেন, অর্থাৎ 90 এর পরবর্তী যে সময়টা, সেই সময়ের সাথে এখনকার তুলনা যদি করি, যে তখন কি অনেক বেশি নাট্য চর্চা হতো এই জায়গাটাতে? বেশি হইতো। আচ্ছা, তখন আরো বেশি হতো। আচ্ছা, আর এই জায়গায় একটা লাইব্রেরি আছে আমি শুনেছিলাম যে জনসন হল নামে, লাইব্রেরিটা কি এখনো আছে এই জায়গায়? এখন লাইব্রেরিটা আছে এখনো। আচ্ছা, লাইব্রেরিটা এখন আছে, সেটা কি জনসাধারণ যারা আছেন তাদের সবার জন্য উন্মুক্ত? সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ।
আচ্ছা, আর এই জায়গায় যে এই নাটকের যে ব্যাপারটা, সেটা যদি কেউ ভাড়া নিতে চায়, সেটার প্রসেসটা আসলে কি? কেউ যদি নাট্য চর্চা করতে চায় বা নাটক করতে চায়, ভাড়া নেওয়ার প্রসেসটা কি? ভাড়া নিতে হইব টাকা দিয়া। আচ্ছা, টাকা দিয়ে ভাড়া নিতে হবে। কি পরিমাণ ভাড়া থাকে আসলে সাধারণত? 10,900 টাকা ভাড়া এখন করছে। আচ্ছা, একদিনের জন্য বা একটা নাটকের জন্য। সৌরভ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকালের বাংলাদেশের দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের সকালের বাংলাদেশের দর্শকরা আসলে দেখছেন এই যে নটব্রুক হলটি, এটি কিন্তু লালকুঠি নামে আসলে পরিচিত, এবং লালকুঠি নামে খুব কমনলি পরিচিত, কারণ এই জায়গাটি আসলে পুরো বিল্ডিংটা আসলে লাল, এবং এই কারণেই। এবং বৃষ্টির দিনে কথা বলছিলাম, জুবায়ের, যত দর্শনীয় স্থান আছে তুমি তো আবার একটু অন্য কারণে দর্শন করো। এই জায়গাগুলো আসলে তুমি দর্শন করতে পারো, সঙ্গে অবশ্য এক এক সময় এক একজন থাকে তোমার। যাই হোক, সেই কথা দিতে আসছি না। আসল কথা যেটি টিপ যেটি, তা হচ্ছে বৃষ্টির দিনে একটু সাবধানে, কারণ বেশ কদিন আগে সকালের বাংলাদেশে আমাদের সঙ্গে যারা আছে প্রত্যেকে পাল্লা দিয়ে প্রত্যেকের জ্বর এসেছিল। সুতরাং দর্শনীয় স্থান যে কারণেই দর্শন করো না কেন, সেফটি ফার্স্ট। এবং যারা সকালের বাংলাদেশের দর্শক রয়েছেন প্রত্যেককে বলছি, সেফটি অবশ্যই ফার্স্ট। বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই সঙ্গে করে ছাতা কিংবা রেইনকোট নিতে ভুলবেন না। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সামি আমাদেরকে এই রেইনি সিজনে কিছু টিপ দিয়ে দেওয়ার জন্য। আই হোপ তুমি নিজেও ছাতা নিয়ে বেরিয়েছো, এবং তোমাকে জানাচ্ছি শুভ সকাল। তুমি আলাপি গোলাপি বাদ দিয়ে কমলা হয়ে বেরিয়েছো আজকে। কমলা সুন্দরীও থেকে থাকতে পারে তোমার সাথে, জুবাইরকে যেমন বললে। আমি তো জুবাইরকে দেখিনি, তুমি জুবাইরকে কোথায় দর্শনীয় স্থানগুলোতে খুঁজে খুঁজে বের করেছো এবং কার সাথে ছিলে, সেটাও কিন্তু একটা ব্যাপার। আমি যদি দর্শনীয় স্থানে যাই কারোর সাথে, এটা সামি কিভাবে দেখলো? সেটাই তো আমি বললাম যে ও যে পিছে পিছে কাকে নিয়ে গিয়েছিল, একদমই তাই। আলাপি গোলাপি এবং কমলা। আমরা মনে হয় আমাদের রাহুলের কাছে চলে যেতে পারি। রাহুল, আমরা তোমার সাথে আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তোমার সাথে আড্ডা দিতে পেরেছি, আমাদের বেশ ভালো লেগেছে। কারণ সকালবেলা প্রথমে হচ্ছে বরণ করা দিনটাকে, তারপরে নজরুলের এত সুন্দর চার্জ আপ একটা গান শুনলাম আমরা। স্ট্রং ছিল লিরিক্সটা, এনার্জি যা দিয়েছো ভাই, আজ সারা দিন চলে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। এখন লাস্ট তোমার কাছে যে গানটি শুনতে চাই, তোমার এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিব, তোমার কাছ থেকে বিদায় নিব। আমরা আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে আরো আমি বিদায় নেওয়ার আগে আরো একটি কথা বলতে চাই। যমুনা টেলিভিশনকে অশেষ ধন্যবাদ, সুন্দর একটি প্রোগ্রাম করতে পেরেছি। আর কখনো সকালে এরকম লাইভ প্রোগ্রাম করি নাই, আমার এই ফার্স্ট পারফর্ম করা লাইভ। আমাদেরও এটা সৌভাগ্য। তোমাকে আমরা পেয়েছি রাহুল, তুমি যেভাবে মিউজিক করছো, অনেক অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ, মাত্র শুরু। আমি এখন যে গানটি করছি নজরুলের একটি প্রেমের গান। রাহুল, একটু ইন্টারাপ্ট করি। দর্শক, আমরা রাহুলের গান শুনতে শুনতে একটি বিরতিতে যাব। আপনারা আমাদের সাথেই থাকবেন। রাহুল চলে যাবে, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা আরো বেশ খানিকটা সময় আপনাদের সাথে আড্ডা দিব। গান ওকে। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দুলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব, মেঘে রং এলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। আরা রা 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 না রা রা না, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাথে সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাথে সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমায় ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব
হাওয়ায় তারার ফুল মোর ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। সাথে আছি আমি আইরিন, আর আমি আছি জুলহা জুবায়ের। আইরিন, আমার মনে হয় আমাদের দর্শকরা একটু কিউরিয়াস থাকতে পারে, কারণ সকালবেলা কিন্তু আমরা আজ কোনো ছবি দেখাইনি। দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন দেখালাম না বাকি। দর্শক একদমই হতাশ হওয়ার কিছু নেই, মনে করবেন না যে আমরা ভুলে গিয়েছি আপনাদেরকে বা আপনাদের ছবিগুলো আমরা দেখাচ্ছি না, অথবা আমাদের কন্টেস্ট একদমই তাই। দর্শক আপনাদের জন্য এক বিশাল আয়োজন নিয়ে, এক বেশ অসাধারণ আয়োজন আমি বলবো, কারণ আপনারা যারা ছবি পাঠাচ্ছেন তাদের জন্য যে আমরা পুরস্কার দিয়ে থাকি, তার সাথে এক নতুন সংযোজনের বার্তা আমরা আজ পৌঁছে দিব। আমার মনে হয় আইরিন তুমি এই শুভ সংবাদটি পৌঁছে দিতে পারো। হ্যাঁ, সকাল সকাল সুখবর দিতে আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি সবসময় তানভীর বা মাশরাফিকে বলি যে ওরা খারাপ খবর দেয়। সো আমি সুখবরটা দিচ্ছি, সেটা হচ্ছে সিগাল, হোটেল সিগাল অফার দিয়েছে 2 জনের জন্য 3 দিন 2 রাত থাকার সুযোগ, বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারে 10% ডিসকাউন্ট, 1 আওয়ার করে সুইমিং পুলে সুইমিং করার সুযোগ, 1 আওয়ারের জন্য সিগালে প্রাইভেট বিচে সময় কাটানোর সুযোগ, এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ সহ আরও অনেক অফার থাকছে। সো আপনারা যারা সকালের বাংলাদেশ দেখছেন এবং সকালের বাংলাদেশের সাথে রেগুলার আছেন এবং আপনাদের ছবি আমাদের সাথে শেয়ার করছেন, আপনাদের অঞ্চলের সকাল হওয়ার দৃশ্য যেটা আমরা আমাদের থ্রুতে সবাইকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কন্টিনিউ করতে থাকেন। হতে পারে আপনি আমাদের এই মাসের বিজয়ী হতে পারেন, কিংবা আগামী মাসেরও বিজয়ী, এবং সিগালের প্রাইভেট বিচে হেঁটে বেড়াতে পারেন আপনার প্রিয় মানুষটির সাথে, এবং সুইমিং পুলে সময় কাটাতে পারেন। আরো অনেক অফার আছে, অনেক 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 অফার। আইরিন, আমার এখন মনে হচ্ছে কেন আমরা ছবি পাঠাতে পারবো না। আচ্ছা, আমরা কি ছবি পাঠাতে পারি? না, আমরা ছবি পাঠাতে পারি না। আমরা না, শুধু আমাদের যত সহকর্মী আছে কেউই পাঠাতে পারবেন না। যমুনা পরিবারের যত সহকর্মী আছে কেউই পাঠাতে পারবেন না। সো দর্শক, শুধুমাত্র এই অফারটা আপনাদের জন্য, তাই এই সুযোগটা অ্যাভেল করুন এবং সুযোগটাকে কাজে লাগান, এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার, যে আপনাদের সাথে আড্ডা দেবার আমাদের যে সুযোগটা, সেটাও আমরা কিন্তু খুব অধীর আগ্রহে বসে থাকি পুরো মাসটা, যে এই মাসে কে আসবে। একদমই তাই। আর আইরিন, আজকে যে দর্শকের আরো কাছে যাব, যার ছবিটি দেখাবো এবং সুযোগ করে দেব বিজয়ী হওয়ার, মানে আমাদের কন্টেস্টে বিজয়ী হওয়ার, তিনি হচ্ছেন আবু সালেহ। তিনি যে ছবিটি পাঠিয়েছেন তা হচ্ছে নীলগিরি, বান্দরবন। অদ্ভুত সুন্দর ছিল নীলগিরির ছবিটা। নীলগিরি কিন্তু সবসময় আমাকে এত বেশি টানে। আমি নীলগিরিতে যে মেঘ মেঘ ব্যাপারটা থাকে না, আমিও এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমার নিজের একটা ছবি আছে, এবং আমি নেপালে গিয়েছি। নেপালে সবাই ওই জায়গাটা যায় ওই মেঘ দেখতে, কিন্তু আমার নীলগিরিকে এত বেশি ভালো লেগেছে। আমার খুব ইচ্ছা আছে তোমার সাথে একদিন নীলগিরিতে বসে, পিছনে সেই ভিউ থাকবে ন্যাচারাল, ওখান থেকে আমরা সকালের বাংলাদেশ করব। উপর থেকে বগা লেক দেখা যায়, অদ্ভুত সুন্দর লাগে। একদিন সামডে আমরা এমন ভাবে করব বলে আশা রাখি। আমরা যেমনটি করে বলছিলাম যে আপনাদের জন্যই আমাদের প্রতিদিন আসা, এবং আপনাদের জন্যই আমাদের প্রতিটি উপস্থাপনা। তারই ধারাবাহিকতায় আজ 9:20 দেখবেন যমুনা টিভির অনুসন্ধানী আয়োজন 360 ডিগ্রি, ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। আজকের পর্বে দেখুন BSTI। লাইসেন্স আছে? এই অনুষ্ঠানটি কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছে। এই যে অনুসন্ধান, অনেক কিছু অনুসন্ধান করে ফেলছে, যেটা অনেকের জন্য CNN আই রিপোর্ট
একটি বেশ বড় করে ফিচার করেছে এবং এটা নিয়ে কিন্তু বেশ কথা চলছে এবং সবাই কিন্তু দেখে, এটার ফিডব্যাক কিন্তু ভালোই পাওয়া যায়। ভালো, এবং দেশ বিদেশে সরগরম এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে। আরও যা আছে সন্ধ্যা 6:30 সপ্তাহের আলোচিত ধারাবাহিক রিপোর্ট নিয়ে পর্যালোচনা ভিত্তিক আয়োজন বিশ্লেষণ। রাত 11টায় দেখবেন গান নিয়ে ইনফরমেটিভ আয়োজন ছুটির রাতে, আর প্রতিদিন সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা সকালে বাংলাদেশ নিয়ে হাজির থাকছি আপনাদের সাথে। আইরিন, আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই যে আমরা হাজির থাকার কথা বলি, আমাদের দর্শক কিন্তু বেশ ভালো রেসপন্স দিচ্ছেন এবং আমার কাছে বেশ কয়েকটি কমেন্ট আছে, যেটা ফেসবুকের থ্রুতে আমরা যেমন দর্শকদের কাছাকাছি অনেক কিছু জানতে পারি। দর্শক আমাদেরকে, আপনারা অনেকে জানিয়েছেন যে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সকালবেলা ঘুম থেকে আপনাদের ডেইলি রুটিনটা অনেক চেঞ্জ হয়েছে এবং সকালে ওঠার একটা ভালো অভ্যাস আপনারা ধারণ করেছেন আপনাদের জীবনে। এটা কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট। দর্শক, আপনারা যারা কমেন্টস করেছেন তাদের ধন্যবাদ, যারা করেননি তাদের যা করতে হবে facebook.com/সকালের বাংলাদেশ, এই জায়গায় যে কমেন্ট করে দিতে হবে। এই মুহূর্তে কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। প্রথমে কমেন্টটি লিখেছেন ইমাম হাসান রনি। তিনি লিখেছেন, সকালের বাংলাদেশের আমি একজন নতুন দর্শক, অনেকদিন ধরে আপনাদের দেখি, খুব ভালো লাগছে। আমি কি অনুষ্ঠানের ব্যাপারে নিজস্ব কিছু মতামত দিতে পারি? অবশ্যই মতামত দিতে পারেন রনি, আমরা তো সবসময় তাই চাই যে দর্শক আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানান। একদমই তাই। আইরিন যেমনটি করে বলছিল, আপনার যাই দেখতে ইচ্ছা হয়, আপনার যেটি ভালো লাগে, যেটি ভালো লাগে না, সব আমাদের সাথে শেয়ার করে নেবেন এবং আমরা চেষ্টা করব আপনার এই মূল্যায়নটিকে প্রকৃতভাবে, অথবা আপনারা অন্য কিছু যদি দেখতে চান সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব সেই এপিসোডটা, কোন একটা এপিসোডে হয়তো সেটা নিয়ে হাজির হতে। একদমই তাই। পরের কমেন্টটি পড়ে শোনাচ্ছি। আকির রহমান কমেন্টটি লিখেছেন, তিনি বলছেন, সকালের বাংলাদেশ দেখার অপেক্ষায়। আখি, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের দেখার জন্য অপেক্ষা করেন এবং কোনোদিন আখি হয়তো আমরাও আপনাকে দেখতে পারবো, তো সেই অপেক্ষায় আমরাও থাকছি। আচ্ছা আইরিন, আমাদের কাছে আরো অনেকগুলো কমেন্ট আছে, আমি জানি না আমরা পড়ে শোনাতে পারলাম না সময়ের, প্রতিদিন আমরা একটা দুটো করে, স্বল্পতার কারণে কিন্তু আমরা চেষ্টা করব সব সময় একটা দুটো করে হলেও আপনাদের কমেন্টগুলো সবাইকে জানাতে, এবং আপনারাও অনুপ্রাণিত হন যে আপনাদের কমেন্টগুলো আমরা পড়ি, সেটাও আপনারা জানিয়েছেন। একদমই তাই। দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে, আজ চলে যাচ্ছি, কিন্তু কাল আবার ফিরে আসবো এই প্রত্যয়ে, এই কথা দিয়ে। একটা জিনিসই বলতে চাই যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং জেগে উঠবেন। জেগে উঠো, যেটা আমাদের প্রোমোর গানটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। সো তুমি আমাকে আবার মনে করিয়ে দিলে জেগে ওঠার কথা। সো জেগে উঠে এবং জেগে থাকুন সারাদিন, খুব ভালো একটি দিন কাটান। যমুনার প্রতিটি আয়োজনের সাথে থাকুন, দেশব্যাপী অনেক আয়োজন হচ্ছে, সেটার সাথে থাকুন, যমুনার আয়োজনের সাথে থাকুন। বৃষ্টি হচ্ছে, সুস্থ থাকবেন, কোনো ডিজিজ না হোক সেটাই আশা করছি। ভালো থাকবেন।